দীপালিদিকেও তাহলে শেষমেশ চুলকানির মলম লাগাবার জন্য সোশ্যাল মিডিয়ায় আসতে হলো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা আর কি হবে বলো তো? বাড়ির কেচ্ছা, পরকিয়া, নোংরামো, বাবা মায়ের সাথে অশান্তি, বাবা মায়ের গায়ে হাত তোলা, দিদি ভাইয়ের অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, আর কিছু বাদ নেই, তাই তো? হ্যাঁ, বাদ থাকবেই বা কেন? অন্যদিকে যদি মানুষ প্রতিনিয়ত এইভাবে কাটি করতে থাকে, তাহলে তার ব্যাক সাইডের যেই মানুষটি থাকবে তারও তো কিছু বলার থাকবে, তাই না? কারণ এখনকার যুগে এইরকম মানুষ নেই বললেই চলে, যে একটা গালে মারলে আর একটা গাল বাড়িয়ে দেয়, যে দাও আমাকে তুমি আরও একটা গালে চড় মারো। এখন প্রত্যেকটা মানুষ কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানে, সে নিজের বাবা মাই হোক আর সে নিজের কোনো রিলেটিভই হোক না কেন। এইবার এখানে কিছু ভিউয়ার্স আছে যারা সমস্তটাই বুঝতে পারছে, যারা সমস্তটাই দেখতে পাচ্ছে, তারপরেও কিন্তু ওই প্রশ্ন করতে চলে আসবে, তোমার নাম করে কিছু বলেছে, তুমি প্রমাণ দেখাতে পারবে তোমার নাম করে বলেছে। অথচ 2-3 দিন আগে থেকে, ওই যে 2 দিন আগে বললো না যে 5 বছর আগে বিয়ের 1 মাসের পর কি ঘটনা ঘটেছিল, তার কিন্তু কোনো প্রমাণ নেই। সেখানে কিন্তু এই সমস্ত ভিউয়ার্সরা গিয়ে আবার কমেন্টও করেনি, তুমি যে বলছো, কাকে বলছো তো আমরা বুঝতে পারছি, তোমার কাছে কিছু প্রমাণ আছে? তার 2 দিন পর যে বলা হলো যে তাদের কমেন্ট সেকশনে নাকি তার সন্তানদেরকে নিয়ে অনেক রকম কমেন্ট করা হয় এবং সেখানে লাভ রিয়াক্টও দেওয়া হয়, সেখানেও কিন্তু এই সমস্ত ভিউয়ার্সদের আবার মানে দূর তাক দেখা মেলেনি যে তুমি এই ধরনের ইনডাইরেক্টলি কোনো মানুষকে প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিওতে পিঞ্চ কি করে করতে পারো। তুমি নাম না নিলেও তুমি কার উদ্দেশ্যে বলছো, সেটা যার উদ্দেশ্যে বলছো সেও বলতে মানে বুঝতে পারছে, আর আমরাও কিন্তু বুঝতে পারছি। কিন্তু দেখো, যেই আজকে দীপালিদি একটু মলম লাগাতে এসেছে, অজস্র কমেন্ট চলে আসছে, বাড়াবাড়ি করছো, তোমরা কি এইরকম কন্টেন্ট ছাড়া থাকতে পারো না, ভিউজের লোভ। আরে বাবা, ভিউজের লোভ তো কার নেই? এখানে প্রত্যেকটা ব্লগার, প্রত্যেকটা ক্রিয়েটার, আমরা কিন্তু ভিউজের জন্যই এখানে আসি, তাই তো? এই যে ভিডিও করি, কষ্ট করে টাইটেল থাম্বনেল দিয়ে এতটা সময় ধরে একটা ভিডিও করি, তারপর তো আমরা আশা রাখতেই পারি এখান থেকে আমরা কিছু একটু ইনকাম করব। সেক্ষেত্রে ভিউজের লোভ কার নেই? আর সব থেকে বড় কথা, নিজের সন্তানদের শরীর অসুস্থতা দেখিয়ে একজন মা কন্টেন্ট করছে, তার বেলায় তোমরা দেখতে পাচ্ছ না। দেখতে পাচ্ছ কাকে? এই দীপালিকে। কারণ ওই কথা দিয়ে আছে না, নরম মাটি কিন্তু খুব ভালোভাবে ঘাঁটাঘাঁটি করতে মানুষের খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে করছি? অবশ্যই মিতু তানিশ, দীপালিদি, কল্পনা, এপি ব্লগসের প্রিয়া, এদেরকে নিয়ে আমার যখনই ভিডিও করি এদের 4 জনকে নিয়ে একসাথে করি, কারণ আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার মতো সময়ও হয় না। আর আজকে যেহেতু বেশিরভাগ টাইমটাই লোডশেডিং ছিল গাছপালা কাটার জন্য, তো সেই কারণে আজকে ভিডিও সকাল থেকে একদমই দিতে পারিনি। কিন্তু দীপালিদি ভিডিওটা দেখেছে, আর এটা যে হবে এটা কিন্তু জানা কথা। কারণ প্রতিনিয়ত একটা মানুষ তার ভিডিওর মধ্য দিয়ে বলতে থাকবে এবং কাকে বলছে সে নিজেও বুঝতে পারছে, এবং 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সহ্য করবে, কিন্তু তারপর তাকেও তো মুখ খুলতে হবে না। সব থেকে বড় কথা, দেখো, অন্যান্য যেই সমস্ত কথাগুলো বলছিল সেগুলো মেনে নেওয়া গেলেও 5 বছর আগে তার বিয়ের 1 মাসের মধ্যে, মানে মিতুর বিয়ের 1 মাসের পর কি ঘটনা ঘটেছিল, এই যে কথাটা যেই দিনকার ভিডিওতে মিতু বলেছিল, কোথাও না কোথাও একটা মানুষের ক্যারেক্টার নিয়ে কিন্তু একটু প্রশ্ন তুলেছিল, এবং সেটাকে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। তাই তো অনেকেই বলতে আসবে, মিতু কি নাম নিয়েছে? আরে দীপালিদিও কি নাম দিয়েছে? সে তো বলেছে নদীর ওপার থেকে কথা ভেসে আসছে, তো নদীর ওপার মানে কি মিতু? মিতু যদি ইনডাইরেক্টলি বলে আর সেখানে তোমরা যদি তাকে সাপোর্ট করো, একদম ঠিক কথা বলেছো, তাহলে দীপালিদিও তো কারোর নাম নেয়নি, নদীর ওপার বলেছে, তো নদীর ওপার মানে কি মিতুর নাম নদীর ওপার? তোমরাই কিন্তু গায়ে পড়ে জিনিসটাকে গায়ে মেখে নিচ্ছ। আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুযোগ পেয়েছি ভাই, ভিউজ তো প্রত্যেকেরই চাই, তো সেই জন্যই কন্টেন্ট করতে চলে এসেছি। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমত দীপালিদির ভিডিও আমি কয়েকদিন ধরেই দেখছিলাম, দীপালিদি কিন্তু খুব সুন্দর ভিডিও দিচ্ছে, ভিডিওর মধ্যে কোনো রকম এমন কোনো পিঞ্চ থাকছিল না,
এমন কোনো কথা থাকছিল না যাতে করে মানুষ তার দিকে প্রশ্ন তুলতে পারবে। সেদিনকেই তো আমি বলবো সেদিনকেই দীপালিদির একটা প্রশ্ন তোলা উচিত ছিল, যেই দিনকে ওই 5 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছে এরকম বলে একটা ভিডিও দিয়েছিল, সেই দিনকেই হয়তো দীপালিদির বিষয়টাকে ক্লিয়ার করা উচিত ছিল। কারণ কি জানো তো, আমরা প্রত্যেকেই জানি আমরা মেয়েরা যখন সংসার করি, যখন মাথা গরম হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেক কিছু বলি। আর যারা ব্লগিং করে তারা কেন জানি না ভুলবশত এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে ফেলে, কারণ তার সাথে ঘর করতে হবে, তার সাথে তুমি থাকবে, তার সন্তানদের মানুষ তুমি করছো, বিয়ে দেবে, তাদের ভবিষ্যৎ, এগুলো না ভেবে তোমরা কেন বলে দাও জানি না। তো সেক্ষেত্রে সেই মানুষটির গায়ে যখন কেউ আঙুল তুললো, হতে পারে সে এটা খায়, হতে পারে সে এটা খায়, হতে পারে সে এটা খায়, কিন্তু তার মানে সে খায় মানেই সে যে একদম ওই 3rd ক্লাস কাজকর্ম করবে, এটা বলার আগেও তো 10 বার মানুষের ভাবাটা উচিত। কেউ দুম করে একটা কথা বলে দিল, তার কোনো এক ঝলকের প্রমাণ পর্যন্ত দেখাতে পারলো না, এবং 5 বছর আগে যদি সেই মহিলাটির সাথে তার কোনো রিলেটিভ যদি এরকম করে থাকে, তাহলে কি কখনো তার উচিত যে সেই মানুষটি বা সেই পরিবারের মানুষটির আদার্স মানুষদের সাথে কোনো না কোনো দিক থেকে যোগসূত্র রাখা? বাট আমরা কিন্তু দেখেছি তানিশ যখন কাজে গিয়েছে তখন কিন্তু এই মিতুকে 2 সন্তান নিয়ে সামলাতে পারবে না বলে ওই দীপালিদির বাড়িতে দিয়ে এসেছে। তখন মনে হয়নি এই যে এখানে আমি আমার স্ত্রীকে রেখে যাব, কোথাও না কোথাও একটা রিস্কের জায়গা, কিছু না কিছু একটা হতে পারে। বা যখন দীপালিদি এই মিতুর 2য় সন্তান হওয়ার পর অনেক কিছুতে হেল্প করেছে, তখন মনে হয়নি এই তানিশের যে আমি যে কলকাতায় কাজে যাচ্ছি, বোন থাকছে, দিদি থাকছে, দিদির মেয়েরা থাকছে, জামাইবাবু তো দিদির নাম করে আসতেই পারে, এসে যদি আমার মানে কোনো নোংরা কুকর্ম ঘটিয়ে ফেলে, তখন ভাবিনি না মানে কত কিছু বলে দেওয়াটা সহজ। যে একটা মানুষের ক্যারেক্টারের দিকে যখন আঙুল তোলা হচ্ছে, তখন তার বিন্দুমাত্র প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। অথচ 5 বছর আগেকার ঘটনা, 5 বছরে আমরা একবারও কিন্তু এই ঘটনা কোনো কিছু জানতেও পারিনি, শুনতেও পাইনি। হঠাৎ করে এগুলো এখন আমাদের সামনে বলা হচ্ছে, তারপরেও কিন্তু দীপালিদি চুপ করেছিল। দ্বিতীয়ত, এই যে কালকের ভিডিওতে আমি বলেইছি, এই যে মিতু ইনডাইরেক্টলি বলল যে তাদের কমেন্ট সেকশনে লাভ রিয়াক্ট দেওয়া হয়, এবং সেখানে সব থেকে বড় প্রমাণ মিতুর কমেন্ট সেকশনে যখন দীপালিদির নাম করে যে তারও তো 3টে মেয়ে আছে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা, সেখানেও কিন্তু এই মিতু বা তানিশ, ওদের দুজনকার আইডি তো, কে লাভ রিয়াক্ট দেয় জানি না, ওরা দুজন কিন্তু সেই কমেন্টগুলোতে লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি তারা যে দীপালিদিকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছো পুরোপুরি পরিষ্কার। আর আজকে দীপালিদি সেটা আমাদের সামনে বুঝিয়েও দিল যে আমিও তো কারোর নাম নিয়ে কিছু বলিনি, তারা যেমন আমাদের নাম নিয়ে কিছু বলেনি। সে কি বলল যে নদীর ওপার থেকে বেশ কয়েকদিন কিছু কথা ভেসে আসছে, চুপ করে থাকি মানে এই নয় যে দিনের পর দিন কেউ কিছু বলতে থাকবে আর সেগুলোকে আমি সহ্য করতে থাকবো। আমি বলি না, কারণ আমি ঝগড়া অশান্তি আর বাড়াবাড়ি করতে চাই না। এমনিতেই কি জানো তো, তার স্বামীকে নিয়ে যেহেতু সে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলে ফেলেছে, সেই কারণে কিছু মানুষের বক্তব্য আবার এরকম যে তুমি তোমার মদমাতাল স্বামীকে ক্ষমা করতে পারছো, অথচ তোমার ভাইকে তুমি ক্ষমা করতে পারছো না। দেখো, ভাই আর স্বামীর মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক। কারণ স্বামী হয়তো অনেক এটা করে, তারপরেও কিন্তু দিন শেষে পরিবারের একজন ফ্যামিলি মেম্বার, এবং সুখে দুঃখে যেমন তাকে এটাও করেছিল তেমন তাকে নিয়ে ডক্টরের কাছেও গিয়েছিল, এটাই হচ্ছে স্বামী। আর ভাইয়ের সাথে এই যে এত অশান্তি, মনোমালিন্য, ঝগড়া, দিদির এত শরীর অসুস্থ, ভাইকে একবারও প্রয়োজন বোধ করেছে বাড়িতে যেতে হবে না, মিতুকেও ফোন করতে হবে না, বাচ্চাগুলোকে দিয়ে ঠিক যেমন ঠাম্মিকে ডাকা করালো প্ল্যান মাফিক, সেরকম বাচ্চাগুলোকে দিয়েও তো ফোন করিয়ে বলতে পারতো, পিসি তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ব্যাস মিটে যেত। ফোন কেটে দিত। করেছে কি? করেনি। সেক্ষেত্রে স্বামী তাকে এটা করছে, আবার তাতে মলমও লাগাচ্ছে, কিন্তু ভাই বলে দিয়ে বদনাম করে দিয়ে সরে যাচ্ছে, এবং দিন রাত যে দুধ কা দুধ পানি কা পানি। কেন বললো কথাটা মা আসার পর? কারণ কি এটাই মানুষকে বোঝাতে চাইলো, দেখলে তো মা ঠিক কিন্তু আমার ছেলের ডাকে চলেই এলো, তার মানে কে সত্য কে মিথ্যা। তখন কিন্তু ভিডিওগুলো করিনি, তখন কিন্তু বলিনি, কিন্তু বুঝতে কি পারিনি, সবটাই বুঝতে পেরেছি। আর যারা বোঝার তারাও কিন্তু বুঝেছে। তারপর আমরা কি দেখলাম, মিতু তার ভিডিওতে এইগুলো বলল। প্রতিনিয়ত একটা মানুষকে কাটি করতেই থাকছে, চুলকাতেই থাকছে, আর অপর দিকের মানুষটা সেই চুলকানিটাকে নিয়ে দিনরাত সহ্য করবে। তার কাছে যদি মলম আছে,
তার কাছে যদি মলম থেকে থাকে অবশ্যই তার কি উচিত, সেই মলমটা সেই চুলকানিতে বেশ মোটা করে প্রলেপটা দিয়ে দেওয়া, যাতে করে সেই চুলকানির জায়গাটা একটু কম হয়। কারণ কি, মানুষ ইচ্ছাকৃত যদি কেউ চায় যে আবারও সেই আমাদের পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হোক, তবেই না এগুলো প্রতিনিয়ত বলতে থাকবে। এবং এই কথাটা আমার দীপালিদির খুব ভালো লাগে, সে বারংবারই বলে যে আমি বলি না, কিন্তু যখন বলবো সমস্তটা কিন্তু ক্লিয়ার করে বলবো। কিন্তু আজকে দীপালিদি তুমি কিন্তু ভিউয়ার্সদেরকে ঠকিয়েছো, তুমি সমস্তটা বলবো বলেও তুমি কিছুই বলনি। কারণ কি, তোমার মনের মধ্যে এখনো পর্যন্ত ভাইয়ের প্রতি সেই ভালোবাসা, সেই যে একটা কর্তব্যপরায়ণ একজন দিদি, মায়ের পরে যে দিদিকে বসিয়েছে, তুমি সেই জায়গা থেকে ভাইকে তুমি কখনোই অপমান করতে চাও না বা ছোট করতেও চাও না। কিন্তু কি জানো তো, এটাও তো আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে বুঝতে হবে যে এই যে হঠাৎ করেই তার হাজবেন্ডের নামে একটা ব্লেম দেওয়া হলো। যে সমস্ত মানুষেরা তোমরা এই কথাগুলো বলো যে তুমি তোমার স্বামী এটা খেয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, মেয়েদের বিয়েতে প্রবলেম হবে, তো তারা কি আবার এইগুলো শুনতে পায় না? তার বাবার নামে এই যে বদনাম দেওয়া হচ্ছে, এটা তো তবু নর্মাল, বাট চরিত্র বদনাম কত বড় ডেঞ্জার একটা বিষয়, সেটা নিয়ে যখন অপর দিক থেকে কোনো কথা আসছে, তখন দীপালিদির মেয়ের বিয়েতে এই ধরনের কথাগুলো প্রবলেম ক্রিয়েট করবে না, প্রবলেম সৃষ্টি করবে না? অবশ্যই করবে, কিন্তু তারপরেও কিছু ভিউয়ার্স কিন্তু সেই সমস্ত নোংরা বিষয়গুলোকে সাপোর্ট করবে। তো দীপালিদি যে পরিষ্কার করে বলল যে আমি বলি না, কিন্তু যখন বলবো সমস্তটাই কিন্তু তোমাদের কাছে বলবো। আর আমার নামে বা আমাদেরকে নিয়ে যে এত কিছু চারিদিক থেকে নদীর ওপার থেকে ভেসে আসছে, আমি যদি বলতে শুরু করি, তারা সেটাকে সহ্য করতে পারবে তো? বা তোমরা শুনলে অবাক হয়ে যাবে এমন কিছু ঘটনা। আর এটাও বললো এই যে 5 বছর আগেকার ঘটনা, সেটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল, তার অরিজিনাল সত্যটা কি, সেটা যদি আমি এখন সোশ্যাল মিডিয়ায় বলি, তাহলে হয়তো অনেকেই মুখ দেখাতে পারবে না, বা আসল সত্যটাকে আমাদের মতো ভিউয়ার্স বা তারা হয়তো মেনে নিতে পারবে না। এবং সে কিন্তু বলল এটাও যে বেশি চুলকানো কারোরই পছন্দ নয়, তো তারা যদি তাদের দুপক্ষের জন্যই ভালো হয় চুলকানিটা বন্ধ করার জন্য। কারণ তারা যদি মনে করে প্রতিনিয়ত চুলকাবে, তাহলে কিন্তু এই দীপালিদির কাছে সেই চুলকানির ঔষধও কিন্তু রয়ে গিয়েছে। আচ্ছা, এগুলো তো ভিডিওতে দেখা, তাই না? বড় বড় টাইটেল থাম্বনেল করে কন্ট্রোভার্সির মতো করে এই মিতু তানিশ ভিডিও দিয়েছিল দুর্গাপুজোর সময়। যত সম্ভব ভুল হলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, কারণ সব সময় সবার ভিডিও দেখে ওটা হয় না। যখন কোনো মানুষকে নিয়ে কন্টেন্ট করব বলে ভাবি বা কন্টেন্ট রেগুলার করি, তখন তো প্রতিদিনকার ভিডিওগুলো দেখতেই হয়। বাট 6 মাস 8 মাস 1 বছর আগেকার অনেক ভিডিও হয়তো দেখেছি, বাট ভুলে গেছি, তখন কিন্তু হয়তো ভুল বললেও বলতে পারি। তবে বাচ্চা দুটোর জন্য তার ঠাম্মি জামা কাপড় কিনে দিতে পারেনি, সেই নিয়েও কিন্তু একটা টাইটেল থাম্বনেল দেখেছিলাম, এবং ভিডিওর মধ্যেও বলতে শুনেছিলাম যে পুজোর সময় কিন্তু তার বাচ্চা দুটোর জন্য কেউ বিন্দুমাত্র কিছু কিন্তু কিনে দেয়নি। জানি না এই সমস্ত সন্তানেরা কি করে আশা করে, মা কি রোজগার করে, বাবা কি রোজগার করে, আর রোজগার করলেও যে সন্তান মায়ের দায়িত্ব নিতে পারে না, মাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়ার মতো একটা ভালো কাজ করতে পারে না, তারা কি করে আশা রাখে তার সন্তানদেরকে মা জামা কাপড় দেবে? দেখো, ঠাকুমা দাদু, দিদা দাদু, এরা এমনই কিছু মানুষ, এরা সবসময় চায় যে আমাদের যতটুকুনি থাকবে আমরা কিন্তু আমাদের নাতি নাতনিকে দেব। কিন্তু তাদের যদি সেই সামর্থ্য না থাকে, তাহলে তারা কোথা থেকে পাবে? এই যে আজকে দীপালিদির মা নিজের মতো করে খাচ্ছে, দুপুরের ভাত বলো, রাতে রুটি বলো, নিজের ওষুধপত্র বলো, যাতায়াত খরচা বলো, তার জন্য কি সন্তান হিসাবে কখনো তার সন্তান বলেছে যে তুমি আমার সাথে থাকো না, খাও না, তো কি হয়েছে? তুমি মানুষ করেছো, তার জন্য তো আমাদের কিছু একটা কর্তব্য আছে, তো তোমাকে মান্থলি 1000 টাকা করে দিলাম। কখনো কি সন্তান সেই কথাটা বলেছে? তাহলে সে যে খরচা করছে, সে যে নিজের এই যে চিকিৎসা করাচ্ছে, এই যে যাতায়াত খরচা, তার খোঁজ পর্যন্ত ছেলে কিন্তু কখনো নেওয়ার প্রয়োজন মনে করে না। অথচ সেই মা যখন তার সন্তানদেরকে পুজোয় জামা কাপড় দিচ্ছে কি দিচ্ছে না, সেই নিয়েও কিন্তু বড় বড় টাইটেল থাম্বনেল করে ভিডিও দিয়ে দিচ্ছে। আমি বলছি না সব দোষ মিতুর, একদম নয়, কারণ আমি এটা বলবো এক হাতে তালি কিন্তু বাজে না। কিছু দোষ অবশ্যই মিতুর শাশুড়ির আছে, কিছু দোষ মিতুর আছে, কিছু দোষ অবশ্যই দীপালিদিরও আছে। কিন্তু এই মুহূর্তে এই যে কয়েকটা দিন ধরে দীপালিদি তো তার ভিডিওতে এমন একটা কথা বলেনি যেটা থেকে মানুষ বলতে পারে দীপালিদির দিকে আঙুল তুলে তুমি তোমার ভাইকে কাটি করছো, তুমি প্রথম শুরুয়াত করেছো, কেউ কিন্তু বলতে পারবে না। মিতু এবং তানিশ প্রতিনিয়ত নিজেদের ভিডিওর মধ্যে ইনডাইরেক্টলি ঠুকতে থাকছে। এবং তোমরা যারা বলছো যে ওরা তো নাম নেয়নি, দেখো
মিতুর এই মুহূর্তে প্রবলেমটা সোশ্যাল মিডিয়ার কাউকে নিয়ে নয় তো, আদার্স কাউকে নিয়ে, তাদের শ্বশুরবাড়ির কোনো মানুষজন তাদের কাউকে নিয়ে, তাদের পাড়া প্রতিবেশী তাদের কাউকে নিয়ে নয় তো, প্রবলেমটা তার দুই ননদ, বিশেষ করে কিন্তু এই বড় ননদ মানে দীপালিদিকে কেন্দ্র করে। তাহলে সেই ঝগড়া অশান্তির পর থেকে যখন কোনো মানুষ তার ভিডিওতে ইনডাইরেক্টলি কিছু কথা বলতে থাকবে, তখন প্রত্যেকটা মানুষ কি বুঝতে পারবে যে তাকেই খোঁচা মেরে বলাটা হচ্ছে। এবং আজকে দীপালিদিও সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে কাকে বলা হচ্ছে। সেও কিন্তু তাকে যখন প্রশ্ন করেছে যে তোমার নাম নিয়ে তো বলেনি, তখন কিন্তু দীপালিদিও অ্যান্সার দিয়েছে আমিও তো কারোর নাম নিইনি, আমি নদীর ওপার বলেছি। কারণ কি, যখন কোনো মানুষ চায় যে ভিউজের জন্য, অ্যাকচুয়ালি তোমরা যারা বলো দীপালিদি নাকি ভিউজের জন্য প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে, একবার দীপালিদির ভিডিওর টাইটেল থাম্বনেলগুলো দেখো, আর একবার মিতু তানিসে দেখো। সকালবেলায় অশান্তি হয়ে গেল। কি অশান্তি হয়ে গেল? সন্তানকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, অশান্তির কথাটা না লিখে ওটা অন্যরকম ভাবেও তো লেখা যেতে পারতো না, যে সন্তানকে ডক্টরের কাছে নিয়ে যাবার জন্য দুই জনের দুই মত, নর্মালভাবে লিখতে পারতো। কিন্তু না, এমনভাবে টাইটেল থাম্বনেল দেওয়া যেইগুলো থেকে মানুষ কিন্তু ভাবে যে ও বাবা, তার মানে কি আবারও শাশুড়ির সাথে অশান্তি হলো। চলো আজকের ভিডিও মিতু দেখেনি। আজ মাকে বাড়ি থেকে বের করে দিলাম। দুবার টাইপ করেছে। তার আগের দিনের ভিডিও, ঘুম থেকে উঠতেই ঝগড়া শুরু হয়ে গেল, এইভাবেই শুরু হয়। তার আগের দিনের এই শত্রুগুলোর অভিশাপে আমার ছোট বাচ্চাটির এই শরীরের অবস্থা। ঘরের বউটি মুখোরা, স্বার্থপর, বেঈমান, তারপরেও আজ আমার অবস্থার জন্য আমার এই অবস্থার জন্য দায়ীকে। একটাও নর্মাল টাইটেল থাম্বনেল, প্রত্যেকটা কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই রকম টাইটেল থাম্বনেল দিই, সেই রকম কিন্তু টাইটেল থাম্বনেল প্রতিনিয়ত এই মিতুর কমেন্ট সেকশনে থাকে। এই দীপালিদির কয়েকদিনকার ভিডিও টাইটেল থাম্বনেলটা একটু পড়ি। অনেক দিন ধরে ভাবতেই অনেক কষ্টে আজকে কাজটা করেই ফেললাম। নতুন শাড়ি এনে নিজের হাতে ব্লাউজটা কিভাবে বানালাম সেটা দেখিয়েছে। আমার চিকিৎসার জন্য কে টাকা পাঠালেন, সারাদিন আজ বিলের মাছ ধরা হলো। তারপর কিন্তু সুন্দর ব্লগিং, সুন্দর টাইটেল থাম্বনেল। কিন্তু তোমরা মিতুর ভিডিওর টাইটেল থাম্বনেলগুলো একবার দেখো যে নর্মাল কিনা। আজকে এতগুলো দিন পর দীপালিদি কি লিখেছে, যে শুধু অপমান আর ছোট করার চেষ্টা, শুধু খারাপ বানানোর চেষ্টা চলছে। আর আমি সত্যিটা বললে দোষ। একদমই তাই, তুমি সত্যিটা বললে দোষ। কারণ কি, তোমার মা তোমাদের বাড়িতে গিয়ে তোমার এই শরীর অসুস্থতার সময় হেল্প করেছে। কেন মা একজন শরীর অসুস্থ মেয়েকে হেল্প করবে? এইটা হচ্ছে তোমার সবথেকে বড় দোষ এবং সবথেকে বড় অন্যায়। আমার মনে হয় একজন মা এবং একজন বাবা, সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক, দুজনকার শরীর অসুস্থ হলেই কোনো মা বাবা যতই তাদের সাথে মনোমালিন্য অশান্তি হোক না কেন, দূরে কিন্তু থাকতে পারবে না। ঠিক যেমন ছোট্ট বাচ্চাটির ডাকে কিন্তু চলে এলো। ছোট্ট বাচ্চাটাকে দিয়ে ফোনটা না করিয়ে তানিশও তো ফোন করলে পারতো, কিন্তু না, ওই যে অতি চালাকি। যাই হোক, সেক্ষেত্রে কিছু কমেন্টস আজকে এই দীপালিদির কমেন্ট সেকশানে পড়েছে। এই তো ও তো কারোর নাম বলেনি, তোমার কেন গায়ে লাগছে? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এই রকম হয়ে গেল না, তুমি নিজের কাজ করে যাও। আচ্ছা, আমি তো কারোর নাম নেইনি। সেখানে লিখেছে যে একজন লিখেছে, দীপালি কখনোই ঝগড়া করে না, আপনি ওর তরফের হয়ে ওকালতি কেন করছেন? আবার একজন কমেন্টস করেছে, তোমাদের ভাই বোনের ব্যাপার সোশ্যাল মিডিয়ায় আর আনো কেন? তোমরা দুইজনই সমান, ঝগড়া করতে পারো। তুমি না বড় বোন, মায়ের সমান, ভাইয়ের ভুলটা এক জায়গায় বসে ঠিক করে নাও, ঝগড়া না করলে আবার ভিউজ কমে যাবে। আচ্ছা, কমেন্টসটাতে আমি সহমত পোষণ করছি, বাট একটা জায়গায় একটু বলতে বাধ্য হচ্ছি যে তুমি বড় বোন, মায়ের সমান। অবশ্যই যে ভাই কিনা মাকে সম্মান দিতে জানে না, মাকে এটা করে, সে কি তার বড় বোনকে সম্মান দিতে জানে? আর সম্মান দিলে তবে কিন্তু সম্মান পাওয়া যায়। কারণ এখনকার যুগে তুমি যদি মানুষকে ঠিক ছোট ভুলটাতেই সুন্দরভাবে তাকে আচ্ছা করে না দাও, না মারধর নয়, বুঝিয়ে না দাও, তাহলে কিন্তু সে চরম থেকে চরমতর অপরাধ করে। আর তখন মারধর শাসন কোনো কিছুই কিন্তু আর কাজে লাগে না। সেক্ষেত্রে লিখেছে যে ভাইয়ের ভুলটা এক জায়গায় বসে ঠিক করে নাও। আরে যে ভাই দিদির এত শরীর অসুস্থতার কথা শুনেও ফোন করে না, সেই ভাইয়ের কাছে কি ভুল বোঝাবুঝি ঠিক করবে, কি মিলমিস করবে? আর একটা ভুল একবার হলে সেটাকে
বাড়িতে গিয়ে মেটামেটি হয়। একটা ভুল যদি কেউ বারংবার করে সেটাকে কি মেটামেটি করানো সম্ভব? কারণ দীপালিদি বলেছে যে এই যে মা বাবার মানে মায়ের গায়ে যে হাত তোলা, এই বিষয়টা নিয়ে অনেকবার কিন্তু মীমাংসা হয়েছে এবং তখন কিন্তু অনেকবার কল্পনাও সাথে গিয়েছিল, কিন্তু তখন মানে চুপ হয়ে গেলেও পরবর্তীতে কিন্তু আবারও সেই বিষয়টা চলতেই থাকে কন্টিনিউ। তাহলে একটা মানুষকে তার একটা ভুলের জন্য কতবার বোঝাতে হবে, কতবার মীমাংসা করতে হবে? তোমরা একটু বুঝে দেখো তো। আর দিদি হয় ভাই কি সারা জীবন ছোটই থাকবে? 2 সন্তানের বাবা, তারও বোঝা উচিত যে এটা সোশ্যাল মিডিয়া, প্রতিনিয়ত কাউকে যদি তুমি কাটি করো সেও কিন্তু বলতে মানে পারে। চুপ আছে মানে এই নয় তোমার সমস্ত অন্যায়কে সে মেনে নেবে। প্রতিনিয়ত পিঞ্চ মারা বা এই যে প্রতিনিয়ত একটা মানে 2 তরফের যে একটা কথা কাটাকাটি হচ্ছে, তাতে কি হচ্ছে জানো তো? নিজেদের পরিবারের যে একটা মান সম্মান সমস্তটাই কিন্তু নষ্ট হচ্ছে। তাই বলবো কি মিতু তানিশকে একটু সাবধান। দিদি কিন্তু এটাও বললো যে কয়েকদিন ধরেই কিন্তু কাদা ছোড়াছড়ি হচ্ছে। তাই আমার মনে হয় বড় দিদি মানে সবসময় সব অন্যায়কে সাপোর্ট করবে এমন ভাবনা কেন? ভাইকেও তো বলতে পারো যে প্রতিনিয়ত ভিডিওর মধ্যে কেন এই ধরনের কথাবার্তা। যেমন ঠিক এই যে আজকে আমি যে ভিডিওটা দেখলাম, কালকের ভিডিওটা, যে সন্তান মানে সকাল উঠেই ঝগড়া শুরু হয়ে গেল, তো তার মধ্যে দীপালিদিকে নিয়ে কোনো পিঞ্জ নেই, সেখানে কি তার সন্তানকে নিয়ে ডক্টর দেখাতে যাওয়া নিয়ে যে একটা প্রবলেম। ঠিক আছে, তবু ঠিক আছে, চলো ভিউজের জন্য প্রত্যেকটা মানুষই একটু আদ্রু ক্লিকবেট করে, তো তুমিও সেটা তোমার পরিবার কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে বলেছো, কিন্তু তার মানে এই নয় 5 বছর আগে কি ঘটেছে, কার কমেন্ট সেকশানে কাকে তার সন্তানদেরকে নিয়ে নেগেটিভ কথা বলা হচ্ছে, সেটা যে বোঝার সে বুঝে গেছে। আর দীপালিদি 3 সন্তানের মা, সে এতটাও অবুঝ নয় যে তাকে কিছু বলছে না, সে এমনি করেই যেচে পড়ে এসে যুদ্ধ করতে চাইছে। তো যাই হোক, মিতু তানিশকেও বলবো নিজেদের পরিবারের মান সম্মানটার কথা ভেবে পিঞ্চ মারামারিটা বন্ধ করো, এবং দীপালিদিকেও বলবো যে তুমি অন্তত বলাটা ছেড়ে দাও। তুমি বলোও না, বাট অনেকদিন পর তুমি আজকে বললে, তাও বলবো যে চেষ্টা করে তুমি একবার দেখতে পারো প্রবলেমগুলো সলভ করবার জন্য। কারণ কি জানি, প্রিয়াকে নিয়ে কিছু কথা, প্রিয়ার কালকের ভিডিও, প্রিয়া নাকি টাকা কালেক্ট করছে ওর বাড়ি তৈরি করবার জন্য। আচ্ছা, যে বা যারা এই কথাটা বলেছো তাদের বলবো তোমাদের কি বুদ্ধি একদমই হাঁটুর নিচে? কারণ প্রিয়া অনেক দিন আগে থেকেই কিন্তু ওর ঘর রঙের কাজ করবে 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 শুরু করে দিয়েছে, অলরেডি হয়েও গেছে, এবং এই টাকা কালেক্ট করার বিষয়টা কিন্তু 2-3 দিন আগেকার ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, এবং আমরা প্রত্যেকেই জানি কালকের ভিডিও আজকের ভিডিও কালকে, এবং প্রিয়া কিন্তু এখন মাঝে মধ্যেই প্রায় 1-2 দিন করে ভিডিও মিস দেয়। তাহলে প্রিয়া হাতে ক্যাশ অ্যামাউন্ট না নিয়ে ও কি ওর ঘরের কাজ করতে আরম্ভ করেছে? করেনি তো, কারণ ও জানতোই না এরকম কিছু একটা ভিডিও ও করবে। আর এই বিষয়টা কিন্তু আমাদের খুব প্রিয়, প্রত্যেকের খুব প্রিয় হোসেন মুনসারি যে দাদা আছে, উনি আসার পর থেকে কিন্তু আরও বিষয়টা ভাইরাল হয়েছে। উনি 5 লাখ টাকা নিজে দিয়েছেন, ওনার ফান্ড থেকে একদিনে 29 লাখ টাকা উঠেছে, বা আদার্স অনেক কিছু উঠেছে। তবে আমি বলবো মনশ্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ছোট্ট ফুলটা। তবে ত্রিপুরার আরও একটি বাচ্চা মেয়ে, তার নাম ইপসিতা, এরকমই যত সম্ভব নাম, ইপসিতা বা ইসিকা এরকম কিছু একটা নাম, ও কিন্তু ওই সেম রোগে আক্রান্ত। তো তোমরা পারলে কিন্তু তার জন্য, সেই বাচ্চাটির জন্য কিন্তু হেল্প করো। এমনকি আমাদের ওই দাদাটিও কিন্তু ওই বাচ্চাটির মায়ের সাথে দেখা করেছে। তো সেক্ষেত্রে অনেক মানুষই বলছে যে টাকা তুলতে গেছে, সেখানেও কন্ট্রোভার্সি, শিক্ষা, হ্যান ত্যান। দেখো, হ্যাঁ অবশ্যই কথাগুলো শুনতে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যে একটা ঘটনা চলছিল কন্ট্রোভার্সিয়াল, তাকে পিঞ্চ মরে। কিন্তু কি জানো তো, অনেক মানুষ আবার এরকমও আছে যে কেন দেবো, আমি কেন দেবো, কে কোথায় গেল ভাড় মে যাক, কার কি শরীর অসুস্থ ভাড় মে যাক, আমি তো সুস্থ, আমি কেন টাকাটা আমার দেবো, এরকম অনেক মানুষ আছে। আর তাদের উদ্দেশ্যেই হয়তো প্রিয়া এই কথাগুলোকে বলেছে। কারণ আমরাও যখন রাস্তায় চলি না, যেমন ট্রেনে বসার সিট আছে, তারপরেও কিন্তু একটা মানুষকে বসতে দেবে না, সে আরাম করে বসে আছে। সে এতটুকুনি বোঝে না যে ট্রেনটা, প্রত্যেকেই কিন্তু ট্রেনে টিকিট কেটে ওঠে, তো একটু যদি স্পেস দিই, সেই মানুষটা যদি একটু বসতে পারে, তাহলে প্রবলেমটা কোথায়? এইরকম অনেক অশিক্ষিত মানুষ কিন্তু সত্যিই পৃথিবীতে আছে, মানে যারা মনে করে সবটাই কিন্তু আমার রাজত্ব।
তো সেক্ষেত্রে যারা এইরকম কমেন্ট করছো যে প্রিয়া নাকি বাড়ি তৈরির জন্য টাকা কালেক্ট করছে, আমার মনে হয় একটু ভেবে বলা উচিত। কারণ প্রিয়া অনেকদিন আগেই কিন্তু বাড়ি তৈরির যে একটা কথা বা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর শিক্ষিত অশিক্ষিতর বিষয়টা এমন অনেক ঘটনা ঘটেছে, শুধু প্রিয়াকে কেন্দ্র করে নয়, যারা এই ধরনের টাকা কালেক্ট করছে তাদের সাথেও কিন্তু অনেক খারাপ ঘটনা ঘটেছে। তাড়িয়ে দিয়েছে, দেয়নি, নোংরা মন্তব্য করেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আর এটা বেশিরভাগ ইউটিউবে নয়, এফবি দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি বলবো প্রিয়ার এই কাজকে তো অবশ্যই আমি স্যালুট জানাবো। কারণ প্রিয়ার মতো কতজন এইভাবে, কতজন ব্লগার, ওয়াইটিতে অনেক বড় বড় ব্লগারকে দেখছি, কতজন রাস্তায় নামতে পেরেছে বলো তো তোমরা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডি যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।